ভারতের মেঘালয়ে এক রহস্যময় গ্রেফতার, আর সেই গ্রেফতারকে ঘিরে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক দাবি। নামটি এখন আলোচনার কেন্দ্রে, ফয়সাল করিম মাসুদ। অভিযোগ, গ্রেফতারের পর তিনি এমন এক জবানবন্দি দিয়েছেন যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং দেশের রাজনীতিকেও নাড়িয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দাবি কতটুকু সত্য আর কতটা অনুমান? চলুন পুরো ঘটনাটি ধীরে ধীরে খুলে বলি। ঘটনার শুরুটা যেন সিনেমার মতোই। ইনকিলাব মঞ্চের নেতা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড। এটি একটি ঘটনা যা ইতিমধ্যেই দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল। তদন্ত চলছিল, সন্দেহভাজনদের খুঁজে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ঠিক তখনই সামনে আসে ফয়সাল করিম মাসুদের নাম, যাকে এই ঘটনার প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়। অভিযোগ আছে, ঘটনার পরপরই সে দেশ ছেড়ে পালিয়ে যায় এবং সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। তার সঙ্গে ছিল আরও একজন সহযোগী। এরপর আসে নাটকীয় মোড়। ভারতের মেঘালয় ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় এক গোপন অভিযানে তাকে গ্রেফতার করে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে শুরু হয় নতুন করে জল্পনা কল্পনা। কি বলছে ফয়সাল? কারা জড়িত? আসল পরিকল্পনাকারী কে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাঝেই আসে একটি অনলাইন টক শো। একটি জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সেই আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। সঞ্চালনায় ছিলেন জ্যাকব মিল্টন। আলোচনায় এক পর্যায়ে হাদির হত্যাকাণ্ডের প্রসঙ্গে কথা বলতে গিয়ে হাসিনুর রহমান এমন এক দাবি করেন যা এক মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তার দাবি অনুযায়ী ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেফতার হওয়ার পর তদন্ত কর্মকর্তাদের কাছে এবং পরে ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দিতে হত্যাকাণ্ডের পেছনের অর্থায়ন ও মদতদাতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আর সেখানেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর নাম, একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। হাসিনুর রহমানের ভাষ্যমতে ফয়সাল নাকি স্বীকার করেছেন যে পুরো অপারেশনের জন্য 50 লক্ষ টাকার চুক্তি হয়েছিল এবং এর মধ্যে 10 লক্ষ টাকা আগাম নগদ দেওয়া হয়েছিল। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা এবং বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সব জায়গায় এই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। কারণ এটি এমন একটি অভিযোগ যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং একটি বড় রাজনৈতিক দলের ভাবমূর্তির সঙ্গেও জড়িয়ে যায়। ভিডিওর এ পর্যায়ে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। এই পুরো তথ্যটি এসেছে একটি টক শোতে ব্যক্তিগত দাবি হিসেবে। এখন পর্যন্ত ভারত বা বাংলাদেশের কোনো সরকারি সংস্থা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর এই তথ্যের সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। কোনো প্রেস ব্রিফিং বা সরকারি বিবৃতিতে এমন কিছু উল্লেখ করা হয়নি। অর্থাৎ এটি এখনও যাচাই বাছাইবিহীন একটি দাবি যা প্রমাণিত নয়। টকশোর আরেকটি অংশে আলোচনায় আসে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি। সঞ্চালক সরাসরি প্রশ্ন করেন, এই অসুস্থতার পেছনে কি কোনো মানসিক চাপ কাজ করছে, বিশেষ করে ফয়সালের গ্রেফতার এবং তার সম্ভাব্য জবানবন্দির কারণে? এই প্রশ্নের উত্তরে হাসিনুর রহমান বলেন, গ্রেফতারের পরপরই অসুস্থ হয়ে পড়া এটি কাকতালীয় নয়। তার মতে, যদি কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে এবং তা প্রকাশ্যে আসার সম্ভাবনা থাকে তাহলে মানসিক চাপ তৈরি হওয়াটা স্বাভাবিক। তিনি এটিকে একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেন। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, কারো অসুস্থতাকে কি শুধুমাত্র এমন একটি অনুমানের সাথে যুক্ত করা যায়? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অসুস্থতা একটি জটিল বিষয় যার শারীরিক, মানসিক এবং পরিবেশগত নানা কারণে হতে পারে। চিকিৎসকদের কোনো আনুষ্ঠানিক মতামত ছাড়া এই ধরনের সংযোগ স্থাপন করাটা কতটা যৌক্তিক সেটিও ভাবার বিষয়। উল্লেখ্য, সংশ্লিষ্ট ওই রাজনৈতিক নেতা এর আগেও অসুস্থ হয়েছেন এবং বিভিন্ন সময়ে চিকিৎসা নিয়েছেন। ফলে এবারের অসুস্থতাকে সরাসরি কোনো নির্দিষ্ট ঘটনার সাথে যুক্ত করার মতো সুস্পষ্ট প্রমাণ এখনও সামনে আসেনি। এখন যদি আমরা পুরো ঘটনাটিকে একটি বড় প্রেক্ষাপটে দেখি তাহলে বোঝা যায় এটি শুধুমাত্র একটি অপরাধ তদন্তের বিষয় নয়, বরং তথ্য, দাবি, বিশ্লেষণ এবং গুজব সবকিছুরই মিশ্রণ। একদিকে রয়েছে একটি আলোচিত হত্যাকাণ্ড, অন্যদিকে রয়েছে সীমান্ত পেরিয়ে পালানো আসামি, তারপর বিদেশে গ্রেফতার এবং সবশেষ একটি অপ্রমাণিত জবানবন্দি ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ঝড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আইনগতভাবে কোনো অভিযোগ প্রমাণিত হতে হলে তা আদালতে প্রমাণিত হতে হবে। একটি টকশোতে করা দাবি, ব্যক্তিগত সূত্র কিংবা অপ্রমাণিত তথ্য, এসবের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তদন্ত প্রক্রিয়া চলমান এবং সত্য কি তা নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থার। এই মুহূর্তে যা ঘটছে তা হলো তথ্যের চেয়ে ব্যাখ্যা বেশি ছড়াচ্ছে।
কেউ এটিকে বড় ষড়যন্ত্র হিসেবে দেখছেন, কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বলছেন, আবার কেউ এটিকে তদন্তের একটি সম্ভাব্য দিক হিসেবে বিবেচনা করছেন। কিন্তু বাস্তবতা হলো, যতক্ষণ না পর্যন্ত কোনো সরকারি বা আদালতের মাধ্যমে নিশ্চিত তথ্য প্রকাশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবকিছুই দাবি হিসেবে থাকবে, সত্য হিসেবে নয়। ফয়সাল করিম মাসুদ আসলেই কি বলেছেন? তার জবানবন্দিতে সত্যিই কি এমন কোনো নাম উঠে এসেছে, নাকি এটি শুধুই একটি আলোচনার অংশ যা ধীরে ধীরে বাস্তবতার চেয়ে বড় হয়ে উঠেছে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ে দেবে। আর ততদিন পর্যন্ত আমাদের উচিত শুনে নয়, যাচাই করে বিশ্বাস করা। এখন থাকছে একটা গুরুত্বপূর্ণ সংবাদ। আয়নাগরের হোতা এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আব্দুর শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার রাত 12টার দিকে মিরপুর ডিউএইচ এর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে বলে ডিবি জানিয়েছে। বর্তমানে রাজধানীর মিন্টো রোড ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি জানায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতির মাধ্যমে জলসিঁড়ি আবাসনের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শেখ হাসিনার শাসনামলে 2011 থেকে 2013 সাল পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক ছিলেন মামুন খালেদ। ডিজিএফআই আয়নাঘরের হোতা বলে পরিচিতি রয়েছে তার। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, শতাধিক সেনা কর্মকর্তাকে জঙ্গি নাম দিয়ে রাজনৈতিক কারণে চাকরিচ্যুত সহ জেল হাজতে পাঠায় এই সাবেক সেনা কর্মকর্তা। 2012 সালে মেজর জিয়াকে গুম করে এই মামুন খালেদ। জানা গেছে, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের অন্যতম হোতাও ছিলেন তিনি। অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন শুরু করেছে 1.5 বছর আগে তাদের অভিযান। ইতিমধ্যে 2025-এর মে মাসে তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়। 25 ফেব্রুয়ারি বিডিআরের নারকীয় হত্যাকাণ্ড হতে শুরু করে নিরাপত্তা সংস্থাগুলোকে খুনে বাহিনীতে পরিণত করতে মামুন খালেদ অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছেন। পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথেও তার বিশেষ সম্পর্ক রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সবশেষ আপডেট। আমাদের আজকের এই আলোচনার বিষয় আপনার কাছে কেমন লাগলো? এই আলোচনার মূল বিষয়টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা এবং ফয়সাল করিম মাসুদের দেওয়া জবানবন্দি, এগুলো কি সত্যি হতে পারে? এবং সাবেক সেনা কর্মকর্তা যে দাবিটি করেছেন যে ওসমান হাদিকে হত্যা করার জন্য মির্জা আব্বাস ফয়সালকে 50 লক্ষ টাকা দিয়েছে এবং সেগুলোর মধ্যে 10 লক্ষ টাকা নগদ দিয়েছে, এই দাবিটুকু কতটুকু সত্য মনে হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।